24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। তারপরে আবার কর্কট রাশিতে চলে আসবে নিচ অবস্থায়। তো মঙ্গল এতদিন বক্রী ছিল, এবার মার্গী হচ্ছে। তো মেষ রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আলোচনা করব। মেষ রাশি বিশেষ কোন দিক থেকে লাভ পেতে যাচ্ছে, আবার কোন দিকে সতর্কে থাকতে হবে, সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্ররাশি অনুসারেই আপনারা দেখবেন। মঙ্গল হচ্ছে কি গ্রহদের সেনাপতি, রাজা হচ্ছে সূর্য। তো মঙ্গল যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তারা কিন্তু খুব সাহসী হয়, কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে, সহজে হার মানতে চায় না। একটুতে রেগে যাওয়া, একটুতে চটে যাওয়া, একটা মারামারির মতন পরিস্থিতি তৈরি করে যাওয়া, ভিড়ে যাওয়া, এরকম জিনিসটা কিন্তু মঙ্গল দ্বারা হয়, যাদের মঙ্গলটা খুব ভালো অবস্থায় থাকে। ভালো অবস্থায় আবার মঙ্গল ডাক্তার, ইঞ্জিনিয়ার, সার্জেন্ট, প্রশাসন লেভেলের উচ্চ পদস্থ অফিসার, এগুলোও কিন্তু হয় যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান ভালো থাকে। কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন। আবার মঙ্গল যাদের খুব খারাপ থাকে, একটুতেই ভয় পেয়ে যাওয়া, ভীতু প্রকৃতির হয়, আত্মবিশ্বাসটাকে সহজে হারিয়ে ফেলে। মঙ্গল হচ্ছে আবার রক্তের কারক। তো এই সমস্ত জাতক জাতিকারা আবার রক্তের দিকেও কিন্তু ভোগে, রক্তজনিত সমস্যা যেগুলো হয় আর কি, রক্তজনিত যে অসুখ বিসুখগুলো হয়, এদিকেও কিন্তু অসুবিধায় পড়ে। তো মঙ্গল যখন আবার কেন্দ্রে অবস্থান করে নিজের রাশিতে, তখন কিন্তু আবার রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। 5টি মহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক রাজযোগ সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাজযোগ, মঙ্গল দ্বারা তৈরি হয়। তো মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল 3য় ঘর মিথুন রাশিতে এতদিন বক্রী ছিল, এবার মার্গী হচ্ছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্র পবিত্র নক্ষত্র, এই নক্ষত্রেই মার্গী হচ্ছে। আর এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির 2য় ঘর, যেটা হচ্ছে বৃষরাশি, চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তো মঙ্গল যখন মার্গী হচ্ছে তখন গ্রহদের আবার অবস্থান মেষ রাশির ক্ষেত্রে এরকম থাকছে। রাশির 2য় ঘরে দেবগুরু বৃহস্পতি, আর দিকে রাশির 6ষ্ঠ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে আবার কেতু অবস্থান করছে। কেতু অবস্থান করছে আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। রাশির 11 ঘর যেটা কুম্ভ রাশি, শনির মূল ত্রিকোণ রাশি, এখানটাতে শনি মার্গী অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং সূর্য অবস্থান করছে, বুধ অবস্থান করছে। বুধ 27 তারিখে আবার রাশি পরিবর্তন করবে, শনি মার্গী অবস্থায় রয়েছে। আর সূর্য আবার অবস্থান করছে রাহুর নক্ষত্রে এই সময়, যে সময় মঙ্গল মার্গী হচ্ছে। সূর্য রাহুর নক্ষত্র শতবিশাতে থাকছে এবং মার্চ মাসের আবার 4 তারিখ পর্যন্ত, তারপরে আবার চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর শনি আর সূর্য তখন কিন্তু একই নক্ষত্রে থাকবে, পূর্বা ভাদ্রপদ। আর ওদিকে 12 ঘরে রাহু আর শুক্রের জুতি লম্পট যোগ তৈরি করেছে এবং রাহু আর শুক্র এই সময় অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো এই রকম গ্রহদের অবস্থান হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। মঙ্গল হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং 8ম ঘরের অধিপতি। মার্গী হচ্ছে এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরাক্রমের ঘরে, যেটা হচ্ছে তৃতীয় ঘর, পুরুষার্থের ঘর, পরাক্রমের ঘর, ছোট ভাই বোনদের ঘর, যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতি, এই 3য় ঘর। তো এবার মার্গী হচ্ছে, যথেষ্ট ভালো ফল দিবে। 3য় ঘরে কারকত্ব রয়েছে মঙ্গলের, যার জন্য এখানটাতে অতি বিশিষ্ট ভালো ফল প্রদান করবে মেষ রাশিকে। কিন্তু মঙ্গল হচ্ছে চঞ্চলতারও কারক, আবার একটু তো অধৈর্য হারিয়ে ফেলে, ধৈর্য জিনিসটা রাখে না। এবার যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের সম্পর্কে তো বহু কিছু আলোচনা করেছি এর আগে, যে নক্ষত্র তখনই ভালো ফল দিবে যখন যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিতে হবে, একাগ্রতার সাহায্য নিতে হবে। কারণ এই নক্ষত্রের চিহ্ন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণের লক্ষ্যভেদ কখন করতে পারবে? যখন একাগ্রতা থাকবে। একাগ্রতা নিয়েই তো লক্ষ্যভেদ হবে। একটু একাগ্রতা অন্যরকম হলে তো লক্ষ্যভেদ হবে না। তো রাশির অধিপতি এখন মঙ্গল। তো মঙ্গল এই মেষ রাশির ক্ষেত্রে একটা কি মাইনাস গুণ, সবথেকে খারাপ গুণ হয় যে এরা একসাথে একাধিক কাজ নিয়ে ফেলে, এটা করব সেটা করব সব কিছু, এবং তার মধ্যে যদি কোনো কাজ ছাড়া পড়ে যায় সেই কাজের উপর আবার কিন্তু দৃষ্টি রাখে না,
পরে কিন্তু সেই কাজটাই আবার মাছের কাঁটার মতন গলায় আটকে যায়। অর্থাৎ কোনো কাজ করতে গেলে এই সময় যথেষ্ট একাগ্রতার প্রয়োজন রয়েছে। এবার মঙ্গল হচ্ছে কি গ্রহদের সেনাপতি, তো সেনাপতির হাতে ধনুষ বানাচ্ছে। এবার সেনাপতি তো একটুতেই অধৈর্য হয়ে যায়, মেরে দিব, এগিয়ে যাব, ভিড়ে যাব, এগুলা মঙ্গল থেকে হয়। প্রচণ্ড কনফিডেন্ট জিনিসটা নিয়ে চলে আসে। এবার যে নক্ষত্রটা পাচ্ছে এই নক্ষত্র তো বুঝাচ্ছে যে একাগ্রতা নিয়ে আসতে হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে তখনই সফল হবে যখন একাগ্রতা নিয়ে আসবে এই মেষ রাশি। মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। অবস্থান করছে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, আত্মীয় স্বজনের ঘর, বাণীর ঘর। এই ঘর থেকে আবার খাবার দাবারেরও বিচার করা হয়। আর মঙ্গল এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে। আবার এই সময় দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবের সাথে তো রাশি পরিবর্তন হয়ে গেছে। দুই গুরুর দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, আবার মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি পড়ছে ওই ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘর হচ্ছে কিসের? রোগ রিপু ঋণের ঘর, কম্পিটিশনের ঘর, কর্মের বিচারও করা হয় এই ঘর থেকে। আর এটা হচ্ছে কি অর্থ ত্রিকোণ ঘর। তো অর্থ ত্রিকোণের এই ঘরে রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি পড়ছে। এবার রাশির অধিপতি অবস্থান করছে কোথায়? কাম ত্রিকোণে। তো কাম কথার অর্থটা কি? কাম কথার অর্থটা হচ্ছে বাসনা, ইচ্ছা, মনের ইচ্ছা। অর্থাৎ মনের ইচ্ছা পূরণ হবে তখনই যখন কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসবে। সে তো অনেকেরই ইচ্ছা থাকে যে আমি দেশের প্রধানমন্ত্রী হব, আমি দেশের ধনী ব্যক্তি হব। তো এই স্বপ্ন কয়জন পূরণ করতে পারে? যদি সত্যিকারের মনের ইচ্ছা থাকে যে আমি আমার স্বপ্নটাকে পূরণ করব, তাহলে তো সেই স্বপ্নকে পূরণ করতে গেলে রাতের ঘুম আরাম হয়ে যায়, করতে হয় অক্লান্ত পরিশ্রম একাগ্রতা নিয়ে। তো মঙ্গল এখানটাতে যে মার্গী হচ্ছে এটাই কিন্তু মেষ রাশিকে বুঝাচ্ছে যে কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতা নিয়ে আসতে হবে, তাহলেই কর্মক্ষেত্রে যথেষ্ট সফল হবে এই মেষ রাশি। তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান। তৃতীয় ঘর হচ্ছে ছোট ভাই বোনদের ঘর। এই সময়কালে ছোট ভাই বোনদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, পবিত্র নক্ষত্র, ভালো নক্ষত্র। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘর। এই ষষ্ঠ ঘরে পড়ছে যেরকম, সেরকম আবার ভাগ্যের ঘর পড়ছে, যেটা হচ্ছে ধনুরাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির রাশিকেও দৃষ্টি দিচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে। এবং অষ্টম দৃষ্টি পড়ছে রাশির দশম ঘর, যেটা কর্মের ঘর, যেখানটাতে মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে। মঙ্গল মার্গী হয়েছে এবং তৃতীয় ঘরে, যে ঘরের কারকত্ব রাখে মঙ্গল। এবং অষ্টম দৃষ্টি পড়ছে দশম ঘর মকর রাশিতে, যেখানটাতে উচ্চ ঘর। অর্থাৎ নিজে যে ঘরে অবস্থান করছে তার তো কারকত্ব রাখছে, তারপর আবার উচ্চ দৃষ্টি পড়ছে মকর রাশিতে। তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দিতে যাচ্ছে মেষ রাশিকে। একটা জবরদস্ত একটা কর্মক্ষেত্রে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময় মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে এই সময় মেষ রাশি। এবার মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, বুধের রাশিতে। এবার বুধের সাথেও তো একটা তৎকালীন সম্পর্ক তৈরি হয়ে গেছে, কারণ বুধ অবস্থান করছে শনির সাথে। শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গী অবস্থায়। তাহলে এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক তৈরি হচ্ছে। আবার যখন বুধ দ্বাদশ ঘরে অবস্থান করবে, তখন তো শুক্র উচ্চ অবস্থায় থাকছে, মীন রাশিতে প্রবেশ করে গেল বুধ। তাহলে এইখানটাতেও একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে, যার জন্য যথেষ্ট ভালো রেজাল্ট মঙ্গল দিবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর, দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, আবার শুক্রেরও দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে। আর ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে। কেতু আবার অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। আবার সূর্য শনির সাথে অবস্থান করছে। এবং এই মুহূর্তে 4 তারিখ পর্যন্ত সূর্য কিন্তু অবস্থান করছে রাহুর নক্ষত্র শতবিশা। তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে, সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ। এবং এই সময় এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিও অবস্থান করবে। অর্থাৎ এই যে ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ছে, এই রাশির অধিপতি মঙ্গলের, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তারপরে আবার শুক্রের দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে কি হবে, যে ঋণ নিয়ে কাজ করতে পারবে। যে কোনো জায়গায় যদি কেউ কর্মের জন্য নিজের ব্যবসা বা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করে, তাহলে যে ঋণ পাবে সেই ঋণ নিয়ে কিন্তু কাজ করতে পারবে। কিন্তু ভুল করেও ঋণ দেওয়া যাবে না এই সময়। যদি ঋণ দেওয়া যায় সেই ঋণ কিন্তু ফেরত আসা মুশকিল হবে, এবং সেই ঋণ পরবর্তীতে উঠানোর জন্য মারামারি, হাতাহাতি এগুলো কিন্তু হবে। এ সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে, নিজেদের প্রতিদ্বন্দ্বী থেকে যথেষ্ট এগিয়ে যাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন বা কর্মলাভের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন, তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মঙ্গলের ভাগ্যের ঘরে দৃষ্টি, যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থী,
নবম ঘর থেকে তো উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায়। তো যারা উচ্চশিক্ষার্থী, যারা ডাক্তার, বড় সার্জেন কিংবা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, বা বড় ভালো ইঞ্জিনিয়ার, বা রক্তজনিত বিষয়ের উপর রিসার্চ করছেন, বা গবেষণা করছেন, বা ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন, তো তাদের কিন্তু আবার যথেষ্ট ভালো এই গোচর হতে যাচ্ছে। বিদেশ যাত্রা হবে, কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে, কিন্তু একাগ্রতা নিয়ে আসতে হবে, যেটা সব থেকে আগে প্রয়োজন। যে একাগ্রতা ছাড়া এ সময় মেষ রাশি কোনো কাজ করলে সেই কাজে কিন্তু মানে ভালো ফল পাওয়া মুশকিল রয়েছে। এই সময়কালে ভূমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন ভালো রেজাল্ট পাবে। সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো ভালো হবে। দীর্ঘমেয়াদী কাজে যারা যুক্ত রয়েছেন, যারা বড় বড় প্রজেক্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের যেরকম ভালো, আবার যারা প্রজেক্টের আশায় রয়েছেন বড় বড় প্রজেক্ট পাওয়ার, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এ সমস্ত কাজও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কিংবা খাবারের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজও যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন যারা, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। তবে বিশেষ খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও, খাওয়া দাওয়ার উপরেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ পরিশ্রম, পুরুষার্থ, পরাক্রমের ঘরে মঙ্গলের অবস্থান, তো এখানটাতে যথেষ্ট পুরুষার্থ, পরাক্রম বৃদ্ধি পাবে। যে কোনো একটা কাজ করতে গেলে ছোটাছুটি এগুলো ঠিক মানে যথেষ্ট বৃদ্ধি পাবে। এবার সেই সময় আবার খাবার দাবারের কথা যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে টাইম টু টাইম খাবার দাবার এটা কিন্তু করতে হবে। এবং মার্চ মাসে আবার শুক্রও বক্রি হয়ে যাচ্ছে, তো শুক্র দ্বাদশ ঘরে রাহুর সাথে লম্পট যোগ তৈরি করেছে। এদিকেও কিন্তু ভাবার বিষয় রয়েছে, একটা চারিত্রিক দুর্বলতা বা নিজের শখ আনন্দ ফুর্তি। কারণ রাহু কিন্তু তামসিক গুণটা প্রকাশ করবে, আর শুক্র কিন্তু সুখভোগটা, অর্থাৎ এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে বিশেষ খেয়াল রাখতে হবে, বাকবিতণ্ডায় কারোর সাথে জড়িত হওয়া যাবে না। সামনে থাকার ব্যক্তিকে কোনো রকমভাবে অসন্তুষ্ট করা যাবে না, তাহলে কর্মক্ষেত্রে বিফল। এবং সরকারি কোনো লোকের সাথে বাজে ব্যবহার করা যাবে না, প্রয়োজনে তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে। এই সময়কালে মেষ রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তার সাথে গুরুর দীক্ষা নেবেন, গুরুর সান্নিধ্যে এই সময় থাকা প্রয়োজন। গুরুর পবিত্র নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মঙ্গলের অবস্থান, মার্গী অবস্থান। যারা গুরুর দীক্ষা নেননি তাদেরকে বিশেষভাবে বলবো গুরুর দীক্ষা নেবেন। সামনে মাসেই কিন্তু শনি রাশি পরিবর্তন করছে, শনি 7.5 শুরু হয়ে যাবে। অতএব গুরুর সান্নিধ্যে থাকা অত্যধিক প্রয়োজন, কারণ গুরুই কিন্তু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, গুরুই কিন্তু শনির পাপ প্রভাবগুলো কাটবে। অতএব গুরুর দীক্ষা যারা নেননি তারা গুরুর দীক্ষা অবশ্যই নেবেন, এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরের পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দান করবেন, দিবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এগুলো বিশেষ প্রয়োজন রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম এই মেষ রাশিকে নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।